প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতির আজকের সংবাদপত্রের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব আশরাফ কায়সার। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো দেখি সংবাদপত্রের শিরোনামগুলো, তারপর আলোচনায় যাচ্ছি। আমাদের সময় 14ই সেপ্টেম্বর শহীদদের স্মরণ সভা হচ্ছে না, এখনও চূড়ান্ত হয়নি তালিকা। ডক্টর ইউনূসকে সভাপতি করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। কমিশনের কাছে কেমন সংস্কার প্রত্যাশা। ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, আসুন নতুন দেশ গড়তে একসঙ্গে কাজ করি। উপদেষ্টা পরিষদের বৈঠক, সংস্কার প্রতিবেদনের পর সংলাপ, তারপর নির্বাচন। মানবজমিন, তরতাজা দেশ গড়তে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পরীক্ষা করছে বাংলাদেশ সরকার। যেভাবে এগুবে সংস্কার কমিশন। পোশাক শিল্পে বিশৃঙ্খলায় কারা। ইউনূস মোদি বৈঠক হবে কি। ব্যাংক লুটেরা আর প্রশ্রয় পাবে না। সাগর রুনি হত্যার তদন্ত কোন পথে। কালবেলা, রেলের কালো বিড়াল সুজন। আবু সাইদ হত্যা, রিমান্ড শেষ না হতেই কারাগারে অভিযুক্ত 2 পুলিশ। ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার বিকল্প নেই, ডয়চে ভ্যালেকে প্রধান উপদেষ্টা। সময়ের আলো, হাসিনা আমলের বকেয়ায় লোডশেডিংয়ে দেশ। শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় 14 সেপ্টেম্বর হচ্ছে না স্মরণ সভা, তথ্য উপদেষ্টা। কারিগরি শিক্ষা সম্প্রসারণ, 28,320 কোটি টাকার প্রকল্পে স্থবিরতা। হঠাৎ জ্বরে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া, নেওয়া হতে পারে লন্ডনে। দৈনিক বাংলা, সংস্কার প্রতিবেদনের পর সংলাপ, তারপর নির্বাচন। সৈয়দা রিজওয়ানা হাসান, ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশ ভারতের গত্যন্তর নেই। দৈনিক ইনকিলাব, আশুলিয়ায় 86টি কারখানা বন্ধ ঘোষণা, 133টি সাধারণ ছুটি। শিল্পাঞ্চলে থামছে না অস্থিরতা। আলোকিত বাংলাদেশ, সংবিধান সংস্কারে বিশেষজ্ঞদের অভিমত। অন্তর্বর্তী সরকারের 3 অপশন। শ্রমিক মালিকদের সুন্দর সম্পর্ক গড়ায় গুরুত্ব আরোপ ডক্টর ইউনূসের। দ্রুত সময়ে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে আসবে বললেন শ্রম উপদেষ্টা। সংগ্রাম, দেশে বিদ্যুৎ সংকটের প্রধান 3টি কারণ। দৈনিক করতোয়া, বগুড়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে 4 শ্রমিক নিহত। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ডুইং বিজনেস ইজ আ স্ট্রাগল, উই উইল মেক ইট ইজিয়ার, ইউনূস। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আমরা শুরু করি বরং সম্প্রতি যেটি বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার গেল দিনের ভাষণের পর থেকেই এটি বেশি আলোচনায় এসছে, যে কমিশনগুলো করার ঘোষণা তিনি দিয়েছেন, সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। সেই কমিশনগুলোর কাছে কেমন প্রত্যাশা, এটি একটি শিরোনাম। আমরা আপনাকে এই প্রশ্নটি করার মধ্য দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনার প্রত্যাশা কেমন? প্রথমত, কমিশনগুলোর ঘোষণা খুবই সময়োপযোগী। আমি আশা করেছিলাম আরও কিছুদিন আগে এটি ঘোষণা করা হবে, কেননা সরকার প্রায় 30 দিন অতিক্রম করেছে। তবে যেটি ভালো খবর সেটি হচ্ছে 6টি কমিশন হয়েছে, এবং এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, যারা ইতিমধ্যে অনেকভাবে বলেছেন যে এই ক্ষেত্রটাতে কী ধরনের সংস্কার হওয়া দরকার, সেটি প্রশাসন হোক, সংবিধান হোক, নির্বাচন হোক, দুর্নীতি দমন হোক এবং পুলিশের সংস্কার সহ। কাজে আমরা মনে করি যে যদিও প্রফেসর ইউনূস বলেছেন 1 তারিখ থেকে কাজ শুরু হবে এবং 3 মাসের মধ্যে তারা প্রতিবেদন দিবেন, আমার ধারণা প্রতিবেদন হয়তো আরও আগেও দেওয়া সম্ভব হতে পারে, কেননা তারা সবাই অত্যন্ত দক্ষ, যোগ্য এবং তারা বিষয়টা জানেন। কেন আমি বলছি যে সময়ে আমাদের আরেকটু বাড়াতে পারলে ভালো হয় বা একটু সেভ করতে পারলে ভালো হয়। তারপরে আপনি যেমন প্রতিবেদনটি পেয়ে আবার একটি রিভিউ করতে পারেন, পুনর্বিবেচনা করতে পারেন, সংশোধন করতে পারেন। বাংলাদেশের এখন যে গণতান্ত্রিক অভিযাত্রা, তাতে করে কিন্তু এই কালচারটিকে আমরা কমিশনের ক্ষেত্রেও দেখতে চাই। তারপরে নিশ্চিতভাবে এই সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে আপনাকে রাজনৈতিক দলের সাথে বসতে হবে, তাদেরকে বাইন করতে হবে এবং তারপরে নির্বাচন নিয়ে আলাপ করতে হবে। কেননা যেই অভীষ্ট লক্ষ্যে বাংলাদেশ যাচ্ছে সেটি একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, সুষ্ঠু নির্বাচন,
যার ভেতরে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসীন হবেন। এখন আমরা যদি সংস্কারটি আগে না করি তাহলে যেই উদ্দেশ্যে গণ অভ্যুত্থান হয়েছে সেই উদ্দেশ্য কিন্তু পূরণ হবে না। আরও একটা আশার কথা হচ্ছে যে সরকারকে আমরা অনেকগুলো কার্যকরী পদক্ষেপ নিতে দেখছি। আমি এটাকে বলছি জঞ্জাল মুক্ত করা, কেননা 15 বছরের জঞ্জাল এবং আপনার বিভিন্ন স্তরে প্রশাসনের 3টি স্তরে অন্তত আওয়ামী লীগের লোকজন ঢুকে আছে। আপনি জানেন ডিসি মনোনয়ন করতে গিয়েও আমাদের একই অবস্থা হলো। সরাসরি ছাত্রলীগের কর্মীরা ডিসি হয়েছেন, ডেপুটি সেক্রেটারি হয়েছেন, তাদেরকে আপনার আবার পুনর্মূল্যায়ন করতে হচ্ছে, এখনও তালিকা প্রকাশ করা যায়নি। কমিশনের কাছে আমার যেটি প্রত্যাশা সেটি হচ্ছে যে দেখেন, এটাকে একটা শর্ট টার্ম গোল হিসাবে না দেখে আমার মনে হয় একটা লং টার্মের জন্য আপনি অন্তত 25-30 বছর এটি নিয়ে আর কোনো বিতর্ক হবে না। আমি যদি প্রশাসনের দিকে একবার বলি, আপনার রাষ্ট্রের কর্মচারী হবেন। আপনি যদি তার জন্য ইভেন শাস্তির ব্যবস্থা রাখতে চান রাখতে পারেন, কেননা রাষ্ট্রের কর্মচারী যখন সরকারের কর্মচারী হয়ে যায় কিংবা দলের কর্মচারী হয়ে যায় কিংবা দলের দাস হয়ে যায়, তখন আমার ট্যাক্সের টাকায় পরিচালিত যে রাষ্ট্রযন্ত্র সেটি কিন্তু রাষ্ট্রের পারপাস সার্ভ করে না। কাজেই আপনার নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সিলেকশন প্রক্রিয়া এবং পদোন্নতির মাপকাঠি কী হবে এবং সেই সঙ্গে আপনার তার প্রোটোকল কী হবে, কোড অফ কন্ডাক্ট কী হবে এবং সে কত দূর মাত্রা অতিক্রম করতে পারবে, কোন কোন মাত্রা সে অতিক্রম করতে পারবে না, তার অধীনস্থদের ব্যাপারে তার ভূমিকা কী, তার ঊর্ধ্বতনের ব্যাপারে তার ভূমিকা কী। আমি একটা উদাহরণ দেই। ধরেন একটি ভুয়া নির্বাচন হচ্ছে, আমি শুনেছি যে কেউ তার ঊর্ধ্বতন কর্মকর্তাকেও কিন্তু জবাবদিহিতার আওতায় আনতে পারত একটি বাজে নির্বাচনের জন্য। এখন আমাদের প্রশাসনে কি এই কথাগুলো তারা জানে কি না, না জানলে তাদের জানাতে হবে, যাতে করে আমরা আগামীতে কোনো খারাপ উদাহরণ তৈরি করার আগেই প্রশাসনের ভেতরে আমরা চাঞ্চল্য দেখি, তৎপরতা দেখি এবং ব্যবস্থা দেখি। পুলিশের ক্ষেত্রে আপনাকে ব্যাপকভাবে সংস্কার করতে হবে। আমি বারবার বলছিলাম যে যদি সম্ভব হতো পুলিশের একজন সদস্যকে না নিয়ে নতুন করে পুলিশ বাহিনী দাঁড় করাতে পারলে ভালো হতো, কেননা গত 15 বছর তো বটেই এবং গত 2 মাসে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের আগের 36 দিনে পুলিশ কী ভূমিকায় গেছে। আপনি দেখেন এই সোসাইটিতে গ্যাংস্টারদের মতো পুলিশ ব্যবহার করে, আন্ডারওয়ার্ল্ডের মতো পুলিশ ব্যবহার করে এবং পুলিশকে আমরা দেখেছি রাজনৈতিক চরিত্র হিসাবে আবির্ভূত হতে এবং পুলিশকে আমরা দেখেছি ব্যাপকভাবে দুর্নীতিতে যুক্ত হতে। যেহেতু তাকে আপনি আইন প্রয়োগের ক্ষমতা দেন, সেই আইনকে সে সাংঘাতিকভাবে তার ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছে এবং ব্যক্তি স্বার্থে ব্যবহার করে সে কেউ কিশোরগঞ্জ কিনেছে, কেউ গোপালগঞ্জ কিনেছে, বিদেশে তো তাদের অর্থ সম্পত্তি রয়েছেই। আমরা যদি একটু সংবিধানের দিকে তাকাই, ডক্টর স্বাধীন মালিক যেখানটিতে রয়েছেন সেই জায়গাটিতে আমরা যদি বলি যে সংবিধানটাকে এমন করতে হবে যাতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সংবিধানের ভেতরে প্রস্ফুটিত হয়, 70 অনুচ্ছেদ বাতিল করা হয় যাতে আপনি আপনার দলের ভিন্নমত পোষণ করতে পারেন এবং সংবিধানে যেন আপনার ভারসাম্য তৈরি করা হয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য অর্গানের। সংবিধানের মধ্যে যেন নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং বিচার বিভাগের মধ্যে ভারসাম্যটি আনা যায় এবং সংবিধানে যে আপনার 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না অথবা আপনার প্রতিবার নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এই কথাগুলো এমন জোরালোভাবে প্রিন্ট করে ফেলতে হবে এবং এমনভাবে করতে হবে যেটি আর বদলানোর সুযোগ থাকবে না। তার মানে হচ্ছে যে সংস্কারের যে 6টি কমিশন হয়েছে এটির দিকে বাংলাদেশ তাকিয়ে আছে এবং এদের সংস্কার এবং সেই সংস্কারকে বাস্তবায়ন করার রাজনৈতিক ইচ্ছা বা সদিচ্ছা দিয়েই আগামী নির্বাচন এবং সেই নির্বাচনের ভেতর দিয়ে জনপ্রতিনিধিদেরকে হাতে ক্ষমতা হস্তান্তর। তার মানে বাংলাদেশের স্বপ্ন পূরণের এই প্রাথমিক ধাপটি হচ্ছে এই কমিশনগুলোকে ফাংশন করার ব্যাপারে। দেখুন, কমিশন শুনলে আর কমিটি শুনলে আমার খুব ভয় লাগে, কারণ আমাদের যত বিচার বিভাগীয় কমিটি হয়েছে সেগুলো কিন্তু কোনোটাই কার্যকরী হয়নি এবং আমরা দেখেছি যে দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার বিভাগীয় কমিটি হয়েছে। আর কমিশন শুনলে আপনি তথ্য কমিশনের দিকে একবার তাকান, তারা কি রোল করেছে, দুর্নীতি দমন কমিশনের দিকে তাকান, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট নির্বাচন কমিশনের দিকে একবার তাকান। কাজেই কমিশন যেন এখন একটি সুন্দর বচন হয় এবং আশার আলো হয় এবং অতীতের অভিজ্ঞতাকে আরেকবার মনে করিয়ে না দেয়। আমরা সাংঘাতিকভাবে আশাবাদী এই কমিশন সেটি করবে। আপনি মাঝে সংবিধান সংস্কার নিয়ে যে কথাগুলো বলছিলেন সেক্ষেত্রে একটি বিষয় কিছুদিন ধরেই তো খুব আলোচনায় আমরা দেখতে পাই, সেটি হচ্ছে যে
2 কক্ষ বিশিষ্ট সংসদ করার বিভিন্ন রকম সুপারিশ আসছে বিভিন্ন দিক থেকে। এটি যেরকম আলোচনা করা জরুরি, আপনি দেখেছেন যে বিএনপির 31 দফা, যেটি বিএনপি এবং তার সমমনা দলরা একসাথে উপস্থাপন করেছিল, সেখানে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে এবং সাউথ এশিয়াতে অনেক দেশেই আছে। তাতে যেটা সুবিধা যে আপনি কিছু ব্যক্তি যারা নির্বাচন করে পার্লামেন্টে যেতে পারবে না, তাদেরকে আপনি পার্লামেন্টে নিতে পারবেন এবং তারা কথা বলতে পারবে। এবং আপনার মনে হয় যে তারেক রহমানকে আমরা দেখেছি সেদিন আবার পুনরুচ্চারণ করতে, যে এটিতে তারা বিলিভ করেন। অতএব সংবিধানে সেটি সংযুক্ত হতে হবে। এবং আপনি যদি দেখেন যে এই যে ভোটের ব্যাপারটা আনুপাতিক হারে হবে নাকি যিনি একটি ভোটের ব্যবধানে এগিয়ে গেছেন তিনি বিজয়ী ঘোষিত হবেন, এটি কিন্তু একটি 33% আসনে অন্তত আপনি আনুপাতিক হারে ভোটের অঙ্কের দিকে যেতে পারেন কিনা। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আরও একটা ব্যাপার, এই যে না ভোট দেওয়া, যেটি 2008 সালে আমরা দেখেছিলাম, পরবর্তী সরকার এটা বাতিল করেছেন। গণতন্ত্রের অবস্থা দেখে যদি কেউ রাজনীতির প্রতি বিতৃষ্ণ হন, নির্বাচন ব্যবস্থার প্রতি বিতৃষ্ণ হন, উনি যদি মনে করেন তার কোনো প্রার্থী তার মনোপুত হচ্ছে না, না ভোট দেওয়ার বিধান থাকতেই পারে। আমাদের জুজুর ভয়ে থাকলে হবে না। আপনি দেখুন যে ভদ্রমহিলা পালিয়েছেন, উনি কিন্তু সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের সমস্ত কলকবজা তার পক্ষে নিয়ে এমন করে ঘরটি বাঁধতে চেয়েছিলেন যেখানে দরজা জানালাও থাকবে না, কিন্তু আপনি দেখেন ঘর সহ মানুষ ফেলে দিল, দরজা জানালা তো দূরের কথা। তার মানে হচ্ছে এই ধরনের অগণতান্ত্রিক বাদ বা প্রতিবন্ধকতা আখেরে টেকে না। তার চেয়ে আমরা দিনের আলোতে আলাপ করে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, 70 অনুচ্ছেদ, তত্ত্বাবধায়ক সরকার থাকবে কিনা, আনুপাতিক হারে ভোট হবে কিনা, যত তিতা কথা আছে সেটি আমরা আলাপ করে সংবিধান সংশোধন করে ফেলি। হ্যাঁ, শিরোনামে আমরা দেখেছি উপদেষ্টা পরিষদের বৈঠকে সংস্কার প্রতিবেদনের পর সংলাপ, তারপর নির্বাচন। আপনি যেমন আলোচনা করছিলেন সেটি এখানে এসেছে, কিন্তু তার জন্য আপনি ওই যে সময়ের কথা আপনি বলছিলেন, এর জন্য কত সময় লাগতে পারে বলে যৌক্তিকভাবে আপনি দেখুন, প্রধান উপদেষ্টার ভাষণে বলেছেন তারা 90 দিনের মধ্যে 1 অক্টোবর থেকে কাজ শুরু করলে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে তারা প্রতিবেদন জমা দিবেন, তাদের সংস্কার প্রস্তাবনা জমা দিবেন। আমার মনে হয় রিভিউ করতে একটু সময় লাগবে, রাজনৈতিক দলগুলোর সাথে বসতেও সময় লাগবে। এই সব সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোরও বক্তব্য থাকতে পারে। আমার যতটুকু ধারণা, এই কমিশনের প্রধানদের নাম ঘোষণা করা হয়েছে, তাদের অধীনে বেশ কিছু সদস্য থাকবে এবং তারা সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলবেন, সেটি রাজনৈতিক দল তো বটেই। সেই ক্ষেত্রে তাদের মতামত হয়তো আমরা প্রস্তাবনার ভেতরেই দেখতে পাবো। আমরা মনে করি যে এই কমিশন যে প্রস্তাবনা দিবে সেটিকে বাস্তবায়নের জন্য সময়টা কত দিন লাগবে, এবং সরকার এবং রাজনৈতিক দল মিলে সেটি সিদ্ধান্ত নেবেন। এবং আমি কিন্তু বাস্তবে বা ভোটের ব্যাপারে খুব তাড়াহুড়া করার পক্ষে না। দেখুন, আমাদের গায়ের উপরে জগদ্দল পাথরের মতো একটি ফ্যাসিবাদী শাসন ছিল, আমাদের সবাই মিলে এই শাসন থেকে ছাত্র জনতার নেতৃত্বে বেরিয়ে এসেছি। রাজনৈতিক দলগুলোকেও আমি ম্যাচুরিটি দেখতে পাচ্ছি, তারা কিন্তু বারবার বলছেন তারা সরকারের সংস্কারকে সাধুবাদ জানাচ্ছেন এবং তাকে সময় দিতে চান। কাজে আপনি তাড়াহুড়ো কোনো নির্বাচনে যাবেন না। আপনি যদি ভোটার লিস্টের দিকে একবার তাকান, আপনাকে সংশোধন করতে হতে পারে, বিয়োজন করতে হতে পারে, সেই নির্বাচনটির দিকে আমরা তাকিয়ে আছি। যেই দিন আপনার অমোচনীয় কালি দেখিয়ে আমাদের একজন 24 বছর বা 28 বছরের যুবক বলবে যে আমি বাংলাদেশের গর্বিত নাগরিক, আমি আমার জনপ্রতিনিধি নির্বাচন করেছি, তবে এটি নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্র হোক, এটি কিন্তু আমরা চাই না। তাহলে আমরা কি চাই? আমরা চাই জবাবদিহিমূলক আইনের শাসনের, জনগণের মুখাপেক্ষী গণতন্ত্র হোক। তার মানে আপনার সংসদ কার্যকর হতে হবে, বিরোধী দলকে কার্যকর হতে হবে, সরকার জবাবদিহিমূলক হতে হবে, এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যার উপরে গণতন্ত্র অনেকখানি নির্ভর করে, সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যোগ্য লোকের নেতৃত্বে কর্মক্ষম দেখতে চাই, এবং তারা যেন চেকস অ্যান্ড ব্যালেন্সের বড় উপাদান হয়। কাজেই আমার চাওয়া কিন্তু অনেক। এই চাওয়াতে আমি অন্তত আগামী অক্টোবরের 1 তারিখ থেকে অন্তত 9 মাস দেখতে পাচ্ছি নির্বাচনের আগে। আপনার চাওয়া অনেক বলেই মানে এর আলোকে আমি প্রশ্নটি করতে চাই যে আমরা যখন মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণে শুনছিলাম, তিনি বলছিলেন যে প্রাথমিকভাবে
এই 6টি কমিশন করা হয়েছে। তার মানে আরও কমিশন, অন্যান্য খাতের সংস্কারের কমিশনের প্রসঙ্গ আসতে পারে। যেমন আমরা আলোচনায় দেখতে পেয়েছি বিভিন্ন দিক থেকে যে শিক্ষা সংস্কারের প্রসঙ্গ আসতে পারে, এরকম আরও স্বাস্থ্য খাত সংস্কারের প্রসঙ্গ আসতে পারে, এরকম আরও তো খাত রয়েছে যেগুলো আমি অত্যন্ত জরুরি মনে করছি শিক্ষা, স্বাস্থ্য, এমনকি মিডিয়া। কেননা আপনি জানেন যে গত শাসন আমলে আমরা মিডিয়া নিয়ে অত্যন্ত লজ্জায় পড়ে গেছিলাম। মিডিয়ার ভূমিকা নিয়ে, তার নৈতিক অবস্থান নিয়ে, তার অপেশাদারিত্ব নিয়ে, তার দলীয় চাটুকারিতা নিয়ে, এবং মিডিয়ার আপনি দেখেন যে শাসনটির পতনের সাথে সাথে মিডিয়ার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গও পালিয়ে গেছেন। এটি আনপ্রেসিডেন্টেড, পৃথিবীর খুব কম দেশে হয়েছে। কাজেই আমরা যদি আবার মিডিয়াকে তার জবাবদিহিতার জায়গায় আনতে চাই, যেমন আমি বলি আপনাকে ৭১, ২১ বা ৫২ নামে বাংলাদেশের স্বাধীনতা বা জন্মের সাথে যে সালগুলো যুক্ত, এই নামে কোনো চ্যানেলের লাইসেন্স দেওয়া ঠিক হয়নি। কেননা আপনি আমার ইমোশনকে পুঁজি করে চাটুকারিতা করে বড় হতে পারেন না। এটি একটি দেশের আইন কানুনের মধ্যে নিষিদ্ধ হওয়া উচিত। আমি মনে করি এখনও সময় আছে, এই নামগুলো প্রত্যাহার করা হতে পারে এবং আগামীতে যেন এই ধরনের নাম আর না দেওয়া হয়। কেউ নিশ্চয়ই ২৪ নামেও করতে চাবে, যেহেতু ২০২৪ হয়েছে। আরেকটা ঘটনা হচ্ছে যে নৈতিকতা এবং পেশাদারিত্ব, এবং মিডিয়া হচ্ছে, আপনি যেমন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের মতো মিডিয়া হচ্ছে জনগণের অংশীদারিত্বের প্রতিষ্ঠান। আপনি তার মতামতের প্রতিফলন ঘটাবেন, আপনি অব্যবস্থাপনা নিয়ে কথা বলবেন। শক্তিশালী ব্যক্তি বা সরকার বা একজন মন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা আপনার সাবজেক্ট। কাজে আপনি যদি তার পক্ষ অবলম্বন করে ফেলেন এবং তাকে চাটুকারিতার ভেতর দিয়ে তুষ্ট করার চেষ্টা করেন, আপনি দর্শক বা পাঠকের কাছে আপনার যে শপথ সেটি ভঙ্গ করেছেন। অতএব মিডিয়ার উপরে কমিশন হওয়া দরকার তাকে রেগুলেট করার জন্য অথবা গাইডলাইন দেওয়ার জন্য। আমরা যে ধ্বংসস্তূপে দাঁড়িয়েছি সেখান থেকে বলছি, এই অভিজ্ঞতা আমাদের আগে ছিল না। স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রেও একই অবস্থা। আমাদের শিক্ষার যে হাল, সেখানে আপনি কত ধরনের শিক্ষা থাকবে এবং তাদের প্রশ্নপত্রের মান কি হবে, প্রশ্নপত্র ফাঁস কি হবে, ক্যারিকুলামের মধ্যে কি থাকবে, আপনি একটি দীর্ঘমেয়াদী কাজ করেন। দেখুন, এই সরকারের কাছে আমরা অ্যাডহক সলিউশন চাচ্ছি না, আমরা চাচ্ছি দীর্ঘমেয়াদী সলিউশন। আগামী 25 বছর, 30 বছর, 50 বছর এসব নিয়ে যেন আর কথা না বলতে হয়। স্বাস্থ্যের যে অবস্থা, এবং আমরা দেখেছি যে পৃথিবীর একমাত্র দেশ যে কোভিডের সময় ভ্যাকসিন কিনেছে একটা দালাল ব্যবসায়ী গোষ্ঠী বেক্সিমকোর মাধ্যমে। পৃথিবীর আর কোনো দেশে আমরা এরকম শুনিনি। এই সব কর্মকাণ্ড দিয়ে আমরা বুঝতে পেরেছি যে এখানে ব্যবসায়িক ক্ষেত্রটাই আমাদের খেয়ে ফেলেছে। কাজেই কমিশন আরও হতে পারে, এবং আরও যদি 6টি হয় তাতে আমাদের কোনো সমস্যা নেই। ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, আসুন নতুন দেশ গড়তে একসঙ্গে কাজ করি। আমার খুব ভালো লেগেছে উনি যে ব্যবসায়ীদের নিয়ে বসেছেন। ব্যবসায়ীদের যা শিখতে হবে যে তারা অতীতের শাসকদেরকে যেভাবে তার হাত শক্তিশালী করা, যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকবেন। আমাদের একজন নেতৃস্থানীয় ব্যবসায়ী বলেছিলেন সুমনের গান গেয়ে গেয়ে, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। এগুলো ব্যবসায়ীদের কাজ না, এগুলো তারা অতি কথন করেছেন, অতি তুষ্টির চেষ্টা করেছেন, এবং তাতে করে ব্যবসায়ীরা জনরোষের মুখে পড়েছেন। তাদের ব্যবসা ক্ষেত্র আগুনে পুড়েছে, তাদের প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং তাদের উপরে মানুষের ক্ষোভ কিন্তু এখনও শেষ হয়নি। আপনি দেখেছেন যে সালমান রহমানের উপরে কোর্ট অঙ্গনে, যেটি আমরা সমর্থন করি না, সেটি ঘটেছে। কাজে আমরা আশা করব ব্যবসায়ীরা যেন নিজ নিজ অবস্থানে থেকে এবং তাদের কর্মকাণ্ড দিয়ে দেশকে এগিয়ে নিতে চেষ্টা করে। আমি শুধু গার্মেন্টস ব্যবসায়ীদের সম্পর্কে একটি কথা বলবো, প্রতি বছর $10 বিলিয়ন যদি হিসাব পাওয়া না যায়, আপনাদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে গত 15 বছরে $150 বিলিয়ন আপনারা কোথায় রেখেছেন। প্রণোদনা যাদের দেওয়া হয়েছে, শ্রমিকরা একটি টাকাও পায়নি, কর্মচারীরা একটি টাকাও পায়নি, মালিকদের বাড়ি গাড়ি হতে দেখেছি, সুইস ব্যাংকে অঙ্ক দেখেছি। এই অপরাধ থেকে তাদের বেরিয়ে আসতে হবে। প্রয়োজনে আপনি ট্রুথ কমিশন করেন, যাতে অপরাধীরা নিজেই অপরাধের স্বীকার করেন। আমরা যখন একদিকে দেখছি যে শ্রমিক মালিক ও সরকারের একসঙ্গে কাজ করার এই আহ্বানের সংবাদ, তেমনি আরেকটি শিরোনাম আমাদের সামনে, অচল অবস্থা কাটছেই না, শ্রমিক অসন্তোষ, 219 কারখানা বন্ধ ঘোষণা। শ্রমিক অসন্তোষের পেছনে অনেকগুলো কারণ আছে। দেখুন, শ্রমিকদের কিছু ন্যায্য দাবি আছে, কিছু অযৌক্তিক দাবি আছে, সেখানে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা আছে, সেখানে মালিকদের অপরাধমূলক কর্মকাণ্ড আছে, এবং ষড়যন্ত্রকারীরা আছেন। কাজেই আমার মনে হয় প্রফেসর ইউনূস যেটি ব্যবসায়ীদের সম্মেলনে আজকে খুব ভালোভাবে বলেছেন, আমরা অতি দ্রুত ILO কনভেনশনে সাইন করে ফেলি। আপনাকে একটি জায়গা থেকে শুরু করতে হবে। উনি কিন্তু
সামাজিক ব্যবসারও ডাক দিয়েছেন। ব্যবসা শুধু প্রফিটের জন্য, লাভের জন্য, মুনাফার জন্য, সেখান থেকে বেরিয়ে আমরা যদি সমাজ কল্যাণের জন্য, মুনাফা কিন্তু থাকবেই, প্রফিট না থাকলে ব্যবসা হবে না, কিন্তু আমরা যদি এমন জায়গায় যেতে পারি যেখানে আপনার সমাজের কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয় এবং ব্যবসাটাও হয়, সেটি কিন্তু খারাপ হবে না। যে এই ভদ্রলোক কিন্তু পৃথিবীকে মুগ্ধ করেছেন, বিস্মিত করেছেন তার সামাজিক ব্যবসার মডেল দিয়ে। আমি মনে করি বাংলাদেশে তার প্রয়োগ হওয়া উচিত এবং বড় বড় ব্যবসার ক্ষেত্রে সেটির প্রয়োগ হওয়া উচিত। 14ই সেপ্টেম্বর শহীদদের স্মরণ সভা হচ্ছে না, এখনও চূড়ান্ত তালিকা হয়নি। ডক্টর ইউনূসকে সভাপতি করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রথম কথা, যিনি 14ই সেপ্টেম্বর যেটি হচ্ছিল এটি তড়িঘড়ি করে হচ্ছিল। আমি জানি না কেন তড়িঘড়ি করা হচ্ছিল। আমি নিজে জানি যে মোহাম্মদপুরে দুটি পরিবারের মধ্যে একটি পরিবার জানতে পেরেছিল, আরেকটি পরিবার জানতে পারেনি। এই বৈষম্য দিয়ে আপনি যাত্রা শুরু করলে কিন্তু হবে না। আপনাকে প্রতিটা হত্যা, প্রতিটা মানুষের মৃত্যু আপনাকে গুনে গুনে বের করতে হবে, গল্প বলতে হবে, লিখতে হবে, সম্মান জানাতে হবে এবং রাষ্ট্রীয় সম্মান জানাতে হবে। কাজেই তড়িঘড়ি করার দরকার নেই, আর সময় নিয়ে ভালো করে করা। দ্বিতীয় হচ্ছে 5 কোটি টাকা আপনার কেন খরচ হবে, এই অঙ্ক শুনেই আমার শেখ হাসিনার শাসন মনে পড়ছে। কাজে এটির ব্যাপারেও সতর্ক হতে হবে, আমরা যেন মিতব্যয়ী হই এবং আমাদের ব্যাপারে কেউ যেন প্রশ্ন না করে। জুলাই ফাউন্ডেশন করা হয়েছে এবং এটি কিন্তু অত্যন্ত জরুরি, যাতে করে এই পরিবারগুলোকে, আহতদের ব্যাপারে আপনি তৎপরতা চালাতে পারেন। রাষ্ট্র যেন তার সর্বোচ্চটি দিয়ে, মনে রাখতে হবে ফ্যাসিবাদী শাসনকে আমরা বিদায় করতে পেরেছিলাম এদের আত্মত্যাগের ভেতর দিয়ে। এই সুযোগে আমি আপনাকে শুধু একটি কথা বলি, এখন বাংলাদেশে অনেকেই অনেকভাবে মাথাচাড়া দিয়ে উঠছেন। কেউ জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করছেন, কেউ আবার বিভিন্ন সুযোগে সমাজে ফিরে আসার চেষ্টা করছেন। আমরা একটা বাংলাদেশপন্থী সরকার চাই, আমরা একটা বাংলাদেশপন্থী রাজনীতি চাই, আমরা একটা বাংলাদেশপন্থী বিরোধী দল চাই, বাংলাদেশপন্থী ব্যবসায়ী চাই, যাতে করে ফাইনালি চূড়ান্তভাবে আমরা এই দেশটাকে ভালোবাসতে পারি, এই দেশের প্রতিটি বালুকণাকে আমাদের নিজের মনে করতে পারি এবং অন্য কোনো দেশের চর, সেটি ভারতের চর, পাকিস্তানের চর, রাশিয়ান চর, চাইনিজ চর, এই অবস্থায় যেন আমরা না দেখি নিজেকে। যেই রাজনীতিকে আমরা বিদায় করতে চেয়েছি, অপরাজনীতি, যেই শাসনকে আমরা বিদায় করতে চেয়েছি, অপশাসন, তার সাথে যেন আমরা এইবার আত্মবিশ্বাস পাই যে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে বাংলাদেশ এবং আমরা তার নাগরিক হিসাবে গর্ব ভরে বলবো যে আমাদের দেশটি হচ্ছে বিশ্বের ইতিহাসে উজ্জ্বলতম দেশ। দেখুন, আপনাকে বলি, বাংলাদেশের এই মুহূর্তে শীর্ষস্থানীয় পণ্যের নাম রেডিমেড গার্মেন্টস না, বিপ্লব। আমাদেরকে এটি বিশ্বাস করতে হবে। পৃথিবী আমাদের কাছে জানতে চায় কি করে একটি ফ্যাসিবাদী শাসনকে, এইরকমভাবে জেকে বসা ফ্যাসিবাদী শাসনকে আমরা মাত্র 36 দিনের আন্দোলনে ফেলে দিতে পারলাম। কাজে আপনি যখন পৃথিবীতে এই গল্প বলবেন, তখন আপনাকে নাগরিক হিসাবে, বিশ্বের একজন নাগরিক হিসাবে আমাদেরকে মানুষ অনেক সম্মান করবে এবং বাংলাদেশের কান্ট্রি ব্র্যান্ডিং হতে হবে জুলাই অভ্যুত্থানের ভেতর দিয়ে। এর ভেতরে যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি, এর ভেতর দিয়ে আমরা যে আমাদের স্বকীয়তা প্রকাশ করতে চেয়েছি, এর ভেতর দিয়ে আমরা যে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চেয়েছি, এটি আমাদের ডিএনএ ফর দ্য বাংলাদেশের কান্ট্রি ব্র্যান্ডিং। আমাদেরকে সাহস নিয়ে, কৌতূহল নিয়ে, সৃজনশীলতা নিয়ে এই গল্প পৃথিবীকে বলতে হবে, যাতে করে ভবিষ্যতে কেউ আমাদেরকে ভারতের দালাল, বাংলাদেশের দালাল, রাশিয়ান দালাল বলতে না পারেন। আমরা যেন কেউ নিজেকে ছোট না করি ওই রকম ভূমিকায় অবতীর্ণ হয়ে। লোডশেডিং শিরোনাম হিসেবে থাকছে এর মধ্যে কয়েকদিন ধরেই, আজকেও সেটি রয়েছে। লোডশেডিংয়ের ব্যাপারে আমার খুব কৌতূহল, কেননা গত সরকারটির 15 বছরে আমরা যে দামামা বাজাতে দেখেছি, তার মধ্যে একটি ছিল যে শতভাগ বিদ্যুৎ। নসরুল হামিদকে আমরা দেখেছি বিদ্যুৎ সপ্তাহ পালন করতে এবং ক্যাপাসিটি চার্জ দিয়ে যেতে বসিয়ে বসিয়ে, এবং আদানি সামিটের সাথে অথবা ইউনাইটেড গ্রুপের সাথে অথবা অন্যান্য বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে প্রশ্নবোধক চুক্তি করতে। তারা ইনডেমনিটি দিয়েছিলেন যে এইসব চুক্তি নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না। আমার ধারণা এই সরকারের উচিত অবিলম্বে আদানির সাথে চুক্তি, সামিটের সাথে চুক্তি, সেগুলোকে আরেকবার রিভিউ করতে এবং তাদেরকে দেখতে যে কোনো অনিয়ম হয়েছে কিনা, এবং আপনি ইনডেমনিটি তুলে দেন। জনবিরোধী কিছু না হলে ইনডেমনিটি কেন থাকবে? কাজে আমরা চাই জনবান্ধব বিদ্যুৎ পলিসি, এনার্জি পলিসি, এমনকি আমাদের যে খনিজ সম্পদ রয়েছে তার ব্যবহার কিভাবে হবে, সৌর বিদ্যুৎ কীভাবে হবে, আমরা কি করে পোর্টফোলিওটাকে অনেক ব্যালেন্সিং অ্যাক্টের মধ্যে নিতে পারবো, এবং আমাদের
পরিবেশ বিবেচনা করে, জলবায়ু বিবেচনা করে একটি অত্যন্ত প্রগতিশীল এনার্জি পলিসি করা দরকার। আগের সরকারের লোকজনের চেহারা দেখে মনে হতো তারা অর্থকরীর প্রলোভনে পলিসি করতেন, কন্ট্রাক্ট দিতেন, এই গন্ধ যেন না থাকে। কাজেই আমাদের এই সাময়িক লোডশেডিং, সেখান থেকে হয়তো উত্তরণ ঘটবে, কিন্তু আমরা একটা দীর্ঘমেয়াদী উত্তরণ চাই। অনেক অনেক ধন্যবাদ জনাব আশরাফ কায়সার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।